আনাস চলে গেল। আরিশা আয়রার পাশে দাঁড়িয়ে আয়রার হাতের উপর হাত রেখে বলল, দেখ বোন, আনাস ভাইয়ার মনে তোর জন্য কোনো ফিলিংস নেই। আমার বিয়েটা শেষ হলে আম্মু তোকে কিছু বলবে, হয়তো আম্মুর কথাটা তোর পছন্দ হবে না, কিন্তু তোর ভালোর জন্য শুনতে হবে কথাটা। বর এসেছে, বর এসেছে। আহিন, আলভি, সন্ধ্যা তিনজন একসঙ্গে আরিশার রুমের দিকে চিল্লাতে চিল্লাতে দৌড়াতে লাগলো। হঠাৎ সন্ধ্যার হাত কেউ চেপে ধরে আটকালো। আহিন, আলভি নিজের মতো চিল্লাতে চিল্লাতে চলে গেল। এইভাবে বাচ্চাদের মতো বাচ্চাদের সঙ্গে নিয়ে দৌড়াচ্ছিস কেন? হাবিবের কথায় সন্ধ্যার হাসি মুখে অন্ধকার নেমে এলো। বাচ্চাদের মতো দৌড়াচ্ছি কোথায়? পর এসেছে, সবাইকে জানাতে হবে না? ছেলেদের থেকে দূরে দূরে থাকবি। যদি কোনো ছেলের আশেপাশে তোকে দেখা যায় তাহলে ডিরেক্ট তুলে নিয়ে কাজী অফিসে গিয়ে পবিত্র কাজটা ছেড়ে ফেলবো। তবা তবা, এটা কেমন ছেদ ভদ্রগুন্ডা? সন্ধ্যা একজন ভদ্র মেয়ে। ছেলেদের আশেপাশে সন্ধ্যাকে দেখা যাবে কেন? সন্ধ্যার আশেপাশে ছেলেদের দেখা যাবে। সন্ধ্যা হাবিবের হাত থেকে নিজের হাত বের করে দৌড় দিয়ে কথাগুলো বলল। হাবিব রাগে চোখে সন্ধ্যার দৌড়ে যাওয়ার দিকে চেয়ে চেঁচিয়ে বলল, তোর মুখ আজকাল বেশি চালাচ্ছিস সন্ধ্যা। আশিক হাবিবের পাশে এসে দাঁড়ালো। হাবিবের দিকে তাকিয়ে আশিক প্রশ্ন করলো। গাড়ি চালাতে শিখেছিস কখনো? হাবিব আশিকের দিকে তাকিয়ে রাগী গলায় বলল, না। তো যেটা চালাতে পারে ওইটাই তো চালাবে। আশিক কথাটা বলে দ্রুত পায়ে বাড়ি থেকে বের হয়ে গেল। এই মুহূর্তে হাবিবের সামনে থাকা মানে নিজেকে বাঘের হাতে তুলে দেওয়া। হাবিব আশিকের দিকে হতাশা চোখে চেয়ে রইল। এ কেমন বন্ধুত্ব সুযোগ পেলেই বাস দিতে থাকে। আনহা শেখের সঙ্গে রাহিমা সুলতানা গিয়েছে নতুন বরকে গাড়ি থেকে নামাতে। মেয়েরা হাতে করে শরবত, দুধ, তিন ধরনের মিষ্টির সঙ্গে পার্টি স্প্রে নিয়ে গেটে এসে টেবিলের সামনে দাঁড়িয়েছে। আনহা শেখ আর রাহিমা সুলতানা নতুন বরকে নামিয়ে দুজন মেয়েদের পাশ কাটিয়ে চলে গেলেন। আমান, রাফি, মাহির আরও সঙ্গে আমানের কিছু কাজিন আর মীরা গেটের সামনে এলো। মেয়ে পক্ষ আরাত, মিম, সন্ধ্যা, মায়া, আহিন, আলভি দাঁড়ানো। তাদের থেকে কিছুটা দূরে আশিক, হাবিব, আদিল তিনজন গেটের দিকে চেয়ে আছে। মেয়েদের এভাবে গেট আটকে থাকতে দেখে রাফি বলে উঠল, আমরা জানি আমাদের বেআইনরা দেখতে মাশাআল্লাহ, নিজেদের রূপ দেখাতে মাঝ রাস্তায় দাঁড়িয়ে আমাদের জন্য ওয়েট করার প্রয়োজন ছিল না। আমরা তো আসছি, তাই না? মায়া রাফির কথার উত্তর করলো, আমরা বরাবরই সুন্দর বিয়াই সাহেব, সময় নষ্ট না করে আসল কথায় আসেন এখন। কেন এতক্ষণ বুঝি নকল কথা হচ্ছিল? এখনো বাই দা ওয়ে, আমার আসল বেআইন কই? কেন? আমাদের কি আপনার কাছে নকল বেআইন মনে হয়? মনে হচ্ছে বেআইন? সন্ধ্যা কথাটা বলতেই মাথা ঘুরিয়ে হাবিবের দিকে তাকালো। হাবিবকে রাগি লুকে তাকিয়ে থাকতে দেখে সন্ধ্যা চুপচাপ এক সাইডে এসে দাঁড়ালো। সন্ধ্যার কথাই রাফি চট করে বলে উঠল, নকল না, বাট সৎ সৎ লাগতেছে। রাফির কথাই বরপক্ষরে হেসে উঠল। আমান মাহিরকে চুপি চুপি দ্রুত সবকিছু শেষ করতে বলল। মাহির মেয়েদের দিকে তাকিয়ে বলে উঠল, কি চাই তোমাদের? এভাবে রাস্তা ধরে রাখছো কেন? মায়া মুচকি হেসে হাত দিয়ে ইশারা করে বলল, টাকা। ওই বন্ধুর ভবিষ্যৎ বয়ফ্রেন্ড। ভিক্ষা করতে ভাঙা থালা নিয়ে বসতে হয়। এভাবে এত এত শরবত নিয়ে রাস্তায় দাঁড়ালে মানুষ তো ভাববে শরবত বিক্রেতা। এ লুচ্চা বেটা, আমাকে কি আপনার ভিক্ষুক মনে হয়? হ্যাঁ মিম, যেটা ধরো তো, এই লুচ্ছাকে কয়েকটা এলোপাথারি থাপ্পড় দিব। মায়ের কথায় আশিক হাবিবের পিছনে গিয়ে দাঁড়ালো। মায়াকে তার বিশ্বাস নেই, দেখা যাবে সত্যি সত্যি সবার সামনে কয়েকটা দিয়ে দিয়েছে। তাদের দাঁড়ানোর এক সাইড দিয়ে বিয়ের মেহমানরা যাচ্ছিল। মায়ের সেদিকে তাকিয়ে নিজের বাবা আর মাকে দাঁড়িয়ে থাকতে দেখে উৎফুল্লতা, হাসি খুশি মায়া ভরা মুখ দেখে চুপচাপ হয়ে ভদ্র হয়ে গেল। মায়ের বাবা খালিক চেয়ারম্যানকে দেখে আরাত মায়ের বাবাকে দেখে সালাম দিল। ভদ্রলোক আরাতের সালাম নিয়ে সবাইকে এক নজর দেখে বাড়ির ভিতর চলে গেলেন। মায়ের মা ফারজানা বেগম মায়াকে নিজের কাছে ডাকলেন। মায়া ফারজানা বেগমের দিকে এগিয়ে গেল। আম্মু, আমি জানতাম না আব্বু এখন আসবে। প্লিজ আম্মু, তুমি ভেতরে গিয়ে আব্বুকে ম্যানেজ করো, আমি 5 মিনিটে আসছি প্লিজ।
ফারজানা বেগম ভেতরের দিকে চলে গেলেন। মায়া পুনরায় গেটের কাছে এগোলো। হাবিব, আশিক, আদিল তিনজন এতক্ষণ ধরে মায়া আর ফারজানা বেগমের দিকে তাকিয়েছিল। হাবিব আশিককে বলল, দোস্ত দেখলি তো মায়ের বাবা কেমন কঠিন চোখে তাকিয়েছিল। আমার শাশুড়ি মা তো হ্যাব্বি দোস্ত। বউকে পটানোর আগে শাশুড়িকে পটাতে হবে। আদিল, আমার শাশুড়ির নাম্বারটা কালেক্ট করতো ভাই। হাবিব আশিকের দিকে বিরক্তি চোখে তাকালো। হাবিব মায়ের বাবাকে দেখাচ্ছে আর আশিক মায়াকে নিয়ে ফ্লার্ট করতে শুরু করলো। আদিল আশিকের কথাই দুষ্টু হেসে বলে, ঠিক আছে ভাই, হয়ে যাবে। হয়ে যাবে তাই না? দাঁড়া ব্রো, কে তোর বিষয়ে জানতে দে একবার। এই ইডিয়েটের সঙ্গে থেকে থেকে তোর ভিতরের প্লাবে ঢুকে পড়েছে। হাবিব আদিলকে তাকবীরের কথা বলে হুমকি দেওয়ায় আদিলের চোখ মুখ চুপসে গেল। ওদিকে ধীর গলায় মাহির সবাইকে বলে উঠল, তোমাদের ডিমান্ড 50। মাত্র 50 টাকার জন্য এভাবে আধা ঘন্টা ধরে গেট আটকিয়ে রাখছো? মিম চট করে বলল, ভাইয়া 50 টাকা না, 50,000 হবে। আরও এতক্ষণে কথা বলে উঠল, হে মিস, বয়ফ্রেন্ড বয়সী ছেলেদের ভাইয়া ডাকতে লজ্জা করে না? আপনি কবে থেকে আমাদের বন্ধু হলেন? এই গ্রামের মূর্খ মেয়ে, তুমি কি কালা? আমি বলছি বয়ফ্রেন্ডের কথা। ও আচ্ছা, তা শহরের পণ্ডিত মশাই আপনি বলেন তো বয় মানে কি? ছেলে। ওকে, এবার বলেন ফ্রেন্ড মানে কি? আরশ তাচ্ছিল সুরে রাফির দিকে তাকিয়ে বলল, ফ্রেন্ড মানে বন্ধু। এই সামান্য ফ্রেন্ডের বাংলা জানো না? আবার গেটের 50,000 টাকা আবদার নিয়ে আসছো। রাফি আরশকে কানের কাছে গিয়ে ফিসফিস করলো, মান সম্মান বাঁচাতে চাইলে চুপ যা ইডিয়ট, তুই নিজেই নিজেকে বোকা বানাচ্ছিস। মিম পুনরায় জানতে চেয়ে বলল, তা শহরের পণ্ডিত মশাই বলেন তো বয়ফ্রেন্ডের বাংলা কি? ছেলে বন্ধু। আরশ নিজের জালে নিজেই ফেসে গেছে। কাউকে বুঝতে না দিয়ে ভাব নিয়ে গলা খাকারি দিয়ে বলে উঠল, গ্রামের মূর্খ মেয়ে বয়ফ্রেন্ডের অর্থ বোঝে না। ওকে, নো প্রবলেম। তাহলে তো গ্রামের মেয়েকে গ্রামের ভাষায় বোঝাতে হবে। ওহে গ্রামের মূর্খ অশিক্ষিত মাইয়া, তোর নাঙ্গের বয়সী পোলারে ভাই কইতে শরম লাগে না? মিমের মুখ হা হয়ে গেল। বাকি সবাই অবাক চোখে আরশকে দেখতে লাগলো। এটা কেমন মুখের ভাষা? মিম কিছু বলতে নেবে আরাত মিমকে আটকাতে তাড়াহুড়োয় বলল, নতুন দুলাভাই আপনাকে বলছে, আপনার বউ ভেতরে আপনার জন্য ওয়েট করছে। সো বউকে মিস করতে না চাইলে আমাদের ডিমান্ড পূরণ করেন আর আপনার বিউটিফুল বউয়ের কাছে জলদি পৌঁছান। আরাতের কথায় মাহি নিজের মধ্যে কনফিডেন্স নিয়ে বলে উঠল, আমাদের দুলার মধ্যে প্রচুর পরিমাণে ধৈর্য রয়েছে। সো বউকে মিস করার জন্য ঠেট দিলে কোনো লাভ হবে না। অদ্ভুত মেয়ে। আরাত বুকে হাত গুজে মাহিরের দিকে তাকিয়ে বলল, ওকে, তবে দাঁড়িয়ে থাকেন। আপনাদের দুলহাকে নিয়ে আমাদের ডিমান্ড পূরণ না হইলে আমরা রাস্তা ছাড়ব না। মেয়েরা সবাই একসঙ্গে চিল্লিয়ে উঠল, ঠিক ঠিক বলে। ছেলেরা পড়ে গেল মুশকিলে। আমান মাহিরকে ইশারায় বলছে দিয়ে দিতে। আমানের ইশারা দেখে মেয়েরা জিতে গেছে ভেবে মুচকি মুচকি হাসছে। আরাত হাতে গিয়ে দিয়ে বলল, দ্রুত দিয়ে দিন। বরপক্ষ আর মেয়ে পক্ষের মধ্যে বাদাবাদি হওয়ার মধ্যে দিয়ে পিছন থেকে আরাতের মামা আর সন্ধ্যার বাবা একসঙ্গে ধমক দিয়ে উঠল, মেয়েরা সবাই তবদা খেয়ে গেল। বিয়ের গেটে একটু মজা করবে, তাতে বড়রা বাগড়া কেন দিচ্ছে? সময় তো অনেক রয়েছে, তাহলে তারা মজা করছে, বড়দের প্রবলেম কি এতে? মুরব্বীদের সঙ্গে তাল মিলিয়ে আশিক, হাবিব, আদিল তিনজন বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। বিয়ে লেট হয়ে যাচ্ছে, নতুন জামাইকে জলদি ভেতরে আসতে দেওয়া হোক। মেয়েরা তিনজনের দিকে রাগি লুকে তাকালো। মেয়েদের তাকানো দেখে তিনজন শয়তানি হেসে পুনরায় বলল, এখনো নতুন বরকে ভিতরে আসতে না দিয়ে রাস্তাতে ভিড় করছো কেন? মুরব্বীদের ডাক দিব? মেয়েদের অবস্থা দেখে সবাই মুচকি মুচকি হাসছে। মায়া রাগ নিয়ে বলে উঠল, ওকে, এত দিতে হবে না। আপনারা 50,000 থেকে 49,000 দিয়ে দিন, আমরা রাস্তা ছেড়ে দিব।
মায়ের কথায় মেয়েরা একসঙ্গে ঠিক ঠিক বলতে গিয়ে মুখ হা করে মায়ের দিকে তাকালো। বাকি সবাই অবিশ্বাস্য চাহনিতে চেয়ে রইল। আশিক হাতে তালি দিতে দিতে মায়েদের দিকে এগিয়ে এসে মায়েকে উদ্দেশ্য করে বলল, কি বাত আছে, দারুণ দারুণ। বন্ধুর ভবিষ্যৎ বউয়ের ফ্রেন্ড তো দারুণ দয়ালু। 50,000 থেকে কোনো দিকে না তাকিয়ে একদম 49,000-এ নিয়ে আসছে। আপনি মানুষ না ম্যাম, আপনি একজন দয়ালুর ভান্ডার। আশিকের কথায় সবাই শব্দ করে হেসে উঠল। মায়া রাগী গলায় পুনরায় বলল, আপনাকে তো আমি পরে দেখে নিব মিস্টার লুচ্ছা বেড়া। আরাত 40,000-এর নিচে যাব না আমরা। 40,000 দিতে বলো। মায়ের কথাই রাফি বলে উঠল, ওকে ওকে বিয়ান, যখন আবদার করেছে তাহলে আমরা 30,000 দিলাম। আর কোনো কথা না বিয়ান, এটা নিয়ে নিন। মেয়েরা কথা না বাড়িয়ে নিয়ে নিল। এবার জোসের গ্লাসটা মিম আরুষকে দিয়ে দিল, আর আরা দুধের গ্লাস মাহিরকে দিল। সন্ধ্যা একটা মিষ্টি আমানকে খাওয়ানোর পর পানির গ্লাসটা আমানের হাতে দিল। মায়া লাল মিষ্টি চামচে তুলে রাফির মুখের সামনে ধরল। রাফি হাসি মুখে মিষ্টিটা মুখে তুলে চিবোতে থাকলো। কয়েক সেকেন্ড মাথায় রাফি চোখ বড় বড় করে সামনে তাকালো। মাহির, আরুষ আর রাফি তিনজন গ্লাস মুখে তুলে এক ঢোকেতেই চোখ মুখ অদ্ভুত রকমের বেঁকে তাকালো সামনে। আশিক সবার রিয়েকশন দেখে জিজ্ঞেস করলো, কি হইল ব্রো, তোমাদের মুখের রিয়াকশন এমন কেন? মায়া হাসি মুখে আশিকের দিকে তাকিয়ে বলল, এটা খেয়ে দেখেন, আপনার মুখের চাউনি একদম উঁচু নামা হয়ে যাবে। শালা লুচ্ছা বেটা, আমার সঙ্গে লাগতে আসা তাই না? এই নে, এবার ঝাল ঝাল লাল মিষ্টি খেয়ে মনটা পরিষ্কার কর। মায়া হঠাৎ আশিকের মুখে লাল মিষ্টি ঢুকিয়ে দিয়ে রাগী গলায় কথাগুলো বলল। আশিক মিষ্টি চিবাতে মুখটা হা হয়ে গেল। লাল মিষ্টির মধ্যে মরিচের গুঁড়া মিশানো ছিল, আর দুধের গ্লাসের মধ্যে লবণ মিশানো ছিল, বিধায় বোঝা যায় নাই জুসের গ্লাসে মরিচের গুঁড়া ছিল। সবাই ছালেতে হাত দিয়ে মুখে বাতাস করতে লাগলো। মিম চোখের ইশারায় আহিন আর ভিকে পার্টি স্প্রে মারতে বলল। সঙ্গে সঙ্গে দুজন দুদিক থেকে পার্টি স্প্রে মেরে দিল। ছেলেরা হাত দিয়ে মুখে বাতাস করার বদলে হাত দিয়ে মুখ ঢাকতে লাগলো। মেয়েরা মিটিমিটি হেসে রাস্তা ছেড়ে দিল। এবার বিয়ে পড়ানো হয়ে গেছে অনেক আগেই। আয়রা বোনকে সাজিয়ে নিয়ে এসে আমানের পাশে বসানোর কিছুক্ষণ পরে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে পুনরায় স্টেজে নিয়ে যাবে বসানোর জন্য। আমানের জুতা খুঁজে না পেয়ে আমান চেয়ারের নিচে খুঁজতে লাগলো। আরাত মুখে হাসি টেনে হাতে হাত গুজে আমানের উদ্দেশ্যে বলে উঠল, দুলাভাই কি কিছু হারিয়ে ফেলছেন? আমান কিছু বলতে নেবে মাহির আমানের হয়ে বলে উঠল, কই না তো বেআইন, আমাদের ভাইয়াকে আমাদের ভাবিজানের সাথে দেখতে পাচ্ছি। মায়া বলে উঠল, জুতা, দুলাভাই মেবি জুতা খুঁজতেছে। কি বিয়ানরা, সামান্য জুতার লোভ পর্যন্ত ছাড়তে পারলাম না? জুতা চুরি করার শেষ পর্যন্ত আপনাদের হায়, আপনারা মানুষ তো নাকি? আয়রা ভ্রু কুচকে জানতে চাইল, কেন, আমাদের দেখতে কি এলিয়েনদের মতো লাগছে? না না বিয়াইন, আপনাকে তো আমার ঘরের বউ বউ লাগছে। রাফির দুষ্টুমিতে আয়রার হাসি মুখে চুপসে গেল। আনাস এদিকে আসছিল। রাফির কথায় দাঁতে দাঁত চেপে সামনে চেয়ে রইল। আয়রা আনাসকে দেখতে পেয়ে রাফির কথার মুচকি হেসে লজ্জা ফুটে তুলল মুখে। কি যে বলেন না বিয়াই। আনাস আয়রার মুখে রিয়াকশন দেখে রাগী গলায় চিবিয়ে চিবিয়ে বলল, জুতা চুরি করা কেমন মজা? জুতা কোথায় রেখেছিস দ্রুত বের করে দিয়ে দে। আশিক আনাসের রাগী লোক দেখে আরো রাগাতে বলে উঠল, দোস্ত, তুই মুরব্বীদের মতো রেগে যাচ্ছিস কেন? তোর ভালো না লাগলে চোখ বন্ধ, কান বন্ধ রাখ। আয়রা, বনু, তুমি কন্টিনিউ করো। কোথায় যেন ছিলে? ভাইয়া, জুতাতে ছিলাম। বিয়াই সব জুতা চাইলে পয়সা বের করুন। আনাস রাগের চোখে আয়রাকে দেখতে লাগলো। আয়রা আনাসকে দেখে বেশি বেশি করে রাফির সঙ্গে কথা বলছে। আনাসকে রেগে যেতে দেখে আশিক, হাবিব, আরাত, আদিল, মায়া আনাসের দিকে চেয়ে রইল। আয়রা হাত দিয়ে ইশারায় বলল, বিয়াই সব পয়সা পয়সা। আশিক চিল্লিয়ে আহিনকে বলল। বক্স চালু করতে আশিকের কথায় আহিন দৌড়ে গিয়ে জুতে দে দো মিউজিকটা দিল। মিউজিকের তালে তালে আরাত রাফির দিকে এগিয়ে যেতে যেতে রাফি হাত দিয়ে জুতা নিয়ে আসতে ইশারা করলো। ঝটি লাও। আরাত মাহিরের দিকে এগিয়ে গিয়ে বলল। মাহির আরাতের দিকে তাকিয়ে কোটের হাতটা উপরে তুলতে তুলতে বলল, फ्रॉड है क्या हम?
তুমি হাই জানো? আশিক, মাহির, আরশ, রাফি, হাবিব, আদিল একসঙ্গে। জভি মানো, জভি মানো, জভি মানো। আনাস চেয়ারে বসে রাগি লোকে আয়রার দিকে তাকিয়ে আছে। আয়রা এক নজর আনাসকে দেখে পুনরায় হাসি মুখে রাফির দিকে তাকিয়ে হাত দিয়ে ইশারায় বলল, বাদ জানে ডো। মিম আরশের দিকে তাকিয়ে চোখ কুচকে। पर हो ना ऐसे। পেলে যতে। সন্ধ্যা আর মীরা চুপচাপ এক সাইডে চেয়ার নিয়ে বসে এনজয় করছে। মায়া কোথায় থেকে জুতা নিয়ে এসে জুতা দেখাতে দেখাতে বলল। মাহি, রাফি, আরশ জুতা দেখে হাত বাড়িয়ে দিয়ে আরা ড্যান্স করতে করতে। আয়রা রাফির সামনে বাঁকা হেসে। আয়রা, আরাত, মিম, মায়া একসঙ্গে। আরিশার চিৎকার শুনে সবাই চুপচাপ দাঁড়িয়ে গেল। আরিশা ইনোসেন্ট ফেস করে আরাতকে আয়রার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আমার বরের জুতা দিয়ে দে। সঙ্গে সঙ্গে মেয়েদের মুখ হা হয়ে গেল। ছেলেরা চিল্লিয়ে উঠল। আরশ সিটি বাজালো। আরাত আরিশাকে বলে, আপু তুমি না আমাদের দলে? হ্যাঁ ছিলাম, যতক্ষণ তোদের বোন ছিলাম ততক্ষণ তোদের দলে ছিলাম, এখন আমি আমার বরের দলে। দে আমার বরের জুতা দিয়ে দে। ছেলেরা পুনরায় চিল্লিয়ে উঠল। আমান খুশি হয়ে আরশের দিকে আরেকটু চেপে বসে একটু ভাব নিয়ে সবার দিকে ইশারায় দেখিয়ে দিয়ে বলল, মেরা বিবি জান। আরাত, আয়রা, মায়া, সন্ধ্যা, মিম, আহিন, আলভি সবাই একসঙ্গে চিল্লিয়ে উঠল। চিটিং চিটিং আপু, তুমি এভাবে পোল্টি মারতে পারো না। তুমি সবে সবে বিয়ে করে এতদিনের বোন কাজিনকে এভাবে ভুলে যেতে পারো না। কেন পারবো না? তোরা আমার ভোলা ভালা বরটার কাছে আমাকে ভাঙিয়ে টাকাগুলো নিয়ে নিচ্ছিস, আর আমি চুপচাপ বসে বসে দেখবো নাকি? বউ হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? আয়রা আরিশার কাছে গিয়ে মলিন মুখে আরিশাকে জড়িয়ে ধরে বলে উঠল, বিয়ের সঙ্গে সঙ্গে আমার বোনটা আমাদের থেকে দূরত্ব সৃষ্টি করছে, তোকে খুব মিস করবো রে আপু। আরিশা আয়রাকে এমনভাবে জড়িয়ে ধরে বলল, তাহলে আমার দেবরের বউ হয়ে যা। কি হবি? রাফি মির্জার পুরো জীবনের সুখ। আয়রা মজা করে আরিশাকে জড়িয়ে ধরে। আরিশা সুযোগ বুঝে প্রশ্ন করলো। নিমিষেই হাসি মজা হয়ে হুল্লোর পরিবেশটা কিছুটা নীরব হয়ে গেল। অনেকেই আয়রার মুখের দিকে তাকিয়েছে উত্তরের আশায়। আয়রার চোখ সামনের ব্যক্তির উপর। আরিশার কথায় আনাসের কান পড়তেই রাগী চোখমুখ শীতল হয়ে গেল। রাফি আয়রার দিকে তাকিয়ে আয়রার চোখমুখ অনুসরণ করে সামনে আনাসের দিকে তাকালো। আনাস আয়রার উত্তরের আশায় না থেকে চেয়ার থেকে উঠে দ্রুত পায়ে জায়গা ত্যাগ করলো। আনাসের যাওয়ার দিকে তাকিয়ে আরিশা বোনের কাঁধ উপর তার ছিল হাসলো। রাফি আনাসের যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে হাসি এনে আয়রাকে উদ্দেশ্য করে বলল, বেআইন ভাবিজানের প্রশ্নের উত্তর কিন্তু পাইলাম না। আয়রা আনাসের চলে যাওয়ার দিকে থেকে চোখ ফিরিয়ে নিয়ে রাফির দিকে তাকালো। রাফিও তাকালো আয়রার দিকে। আয়রা কিছুক্ষণ নীরব থাকার পর রাফির দিকে চেয়ে থেকে এক হাতে লেহেঙ্গা ধরে দৌড়ে চলে গেল বাড়ির ভিতরে। আনাস ধীর পায়ে এসে তাকবীরের রুমের দরজাটা খুলল। রুমের ভিতর দিয়ে বেলকনিতে গিয়ে তাকবীরের পাশে গিয়ে বসলো। নীরবতায় কেটে গেল কিছু মুহূর্ত। আনাস চোখ তুলে রাখলো তাকবীরের দিকে। তাকবীরের শরীরে ব্ল্যাক হুডি এবং ট্রাউজার, মাথার ক্যাপটা টি টেবিলে ফোনের পাশে রাখা। তাকবীরকে টি টেবিলে পা রেখে সোফায় মাথাটা এলিয়ে দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখে আনাস ঠান্ডা কণ্ঠে তাকবীরকে ডাকলো। ভাইয়া বলো। তাকবীরকে আগের ন্যায় আকাশের দিকে তাকিয়ে জবাব দিতে দেখে আনাস পুনরায় বলল, ভাইয়া ভালোবাসা মানে কি? তাকবীর এবার খানিকটা নড়ে চড়ে বসলো। আনাসের দিকে ভ্রু কুচকে তাকাতে আনাস তাকবীরের চোখে চেয়ে পুনরায় বলল, তোমার তো ভালোবাসার অর্থ জানা, বলো না ভাইয়া, ভালোবাসার অনুভূতি কেমন হয়? তাকবীর আনাসের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে ধীর কণ্ঠে আনাসকে বলল, চোখ বন্ধ রেখে কল্পনা কর তোর অতি প্রিয় মানুষটা এখন অন্য কারো। আনাস অবুঝ নয়নে চেয়ে রইল তাকবীরের দিকে। তাকবীর আনাসের তাকিয়ে থাকা দেখে সামান্য ঠোঁটের কোণে মলিন হাসলো। পুনরায় দুজনের মধ্যে নীরবতা ছেয়ে গেল। দুজনেই নীরবতার মধ্য দিয়ে আনাসের ফোনের রিংটুন মেসেজের শব্দ শোনা গেল।
আনাস ফোন হাতে নিয়ে দেখে আদিলের মেসেজ। আনাস মেসেজ চেক করে তাকবীরকে বলে, ভাইয়া পুফি আরিশার বিদায় কান্না করছে, আমাদের নিচে যাওয়া প্রয়োজন। ফুফি কান্না করছে কথাটা কানে পড়ার সঙ্গে সঙ্গে তাকবীর সোফা থেকে উঠে নিচে যাওয়ার জন্য পা বাড়ালো। তাকবীরের পিছনে আনাস যেতে লাগলো। রুম থেকে দ্রুত পায়ে বের হয়ে সিঁড়ির কাছে পৌঁছাতে মিম নিচ থেকে আনাসের উদ্দেশ্যে গলা উঁচিয়ে বলল, ভাইয়া আরিয়া আপুকে একটু ডাকবেন। আরিশা আপু আয়রা আপুকে খুঁজতেছে, প্লিজ দ্রুত আয়রা আপুকে গার্ডেনে নিয়ে আসেন। মিম যেভাবে এসেছিল একইভাবে আনাসের উত্তর না শুনে দ্রুত পায়ে বাড়ির বাহিরে চলে গেল। আনাস সিঁড়িতে দাঁড়িয়ে আয়রার রুমের দিকে তাকালো একবার। তাকবীর আনাসকে রেখেই দ্রুত পায়ে নিচে নেমে গেল। আনাস পুনরায় ঘুরে আয়রার রুমের সামনে এলো। রুম নকটা করে দ্রুত পায়ে রুমের ভিতরে ঢুকে গিয়ে দেখলো আয়রা চুপচাপ হাঁটুতে মুখ গুজে কান্না করছে। এরা আনাসের কণ্ঠ শুনে চোখ ভরা পানি নিয়ে সামনের দিকে তাকালো আয়রা। আয়রার চোখের পানি দেখে আনাসের বুকে কিছু হয়তো হলো। আনাস পুনরায় নিজেকে পাত্তা না দিয়ে আয়রাকে বলল, আরিশা তোকে খুঁজছে, চল নিচে যাইবে। আয়রা ভাঙা গলায় আনাসকে বলল, তুমি যাও আনাস ভাই, আমি যাচ্ছি। যাইতেছিস মানে? কান্না করতে করতে চোখ মুখ মোমোসের চাক বানিয়ে ফেলেছিস, এখন বলছিস আমাকে রুম থেকে চলে যেতে? আমি রুম থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আবার শুরু করবে? আয়রা আনাসকে কিছু বলতে নেবে আনাস আয়রার হাত টেনে ধরে বাহিরে নিয়ে যেতে যেতে বলল, মুখটা বন্ধ রেখে আমার সঙ্গে চল। আয়রা আনাসের পিছনে হাঁটতে হাঁটতে মনের মধ্যে কিছুক্ষণ আগে আনাসকে ঘিরে যে অভিমানগুলো জমেছিল আনাস অধিকার খাটিয়ে শাসন করায় অভিমানী আয়রা আনাসের প্রতি আরও গভীরভাবে দুর্বল হয়ে পড়ল। আনাস বাড়ির বাহিরে গার্ডেনে এসে আয়রার হাতটা ছেড়ে দিল। রাফি দূর থেকে আনাস আর আয়রার দিকে শুধু চেয়ে রইল। আনহা শেখ মেয়ের বিদায় কান্না করছে। তাকবীর আনহা শেখকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে দিতে আদিলকে বলল সবাইকে বাড়ির ভেতরে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু না, আজ যেন তাকবীরের কথা কেউ শুনছে না। একপাশে রাহিমা সুলতানা, রাবেয়া তালুকদার, আদিবা তালুকদার কান্না করছে। তাদের সামলাচ্ছে মায়া আর সন্ধ্যা। আদনান তালুকদার চেয়ারে বসে চোখের চশমাটা খুলে চোখের কোণের পানিটুকু মুছলেন। আহাদ তালুকদার আর আতিফ তালুকদার আরিশাকে আমান এবং আমানের বাবার হাতে তুলে দিল। এতদিনের যত্ন করা আমানতকে অন্যের করে দিয়ে দিল সারা জীবনের জন্য। এতদিন নিজের হাতে একটু একটু করে গড়ে তোলা বড় করা কলিজার টুকরোকে নিজের ইচ্ছাতে নিজেদের থেকে আলাদা করলো। এখন আর চাইলেও হুটহাট মেয়েকে কাছে ডাকতে পারবে না, নিজের পাশে নিয়ে গল্প করতে পারবে না। আরিশা নিজের বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আয়রাকে নিজের দিকে আসতে দেখে বাবার বুক থেকে উঠে দৌড়ে গিয়ে বোনকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আয়রা বোনকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। সবার চোখে পানি। তাকবীর আনাসকে আনহা শেখে ধরতে বলেই আনাস এসে নিজের ফুপিকে তাকবীরের কাছে থেকে নিয়ে নিজের বুকে যত্ন করে সান্ত্বনা স্বরূপ আগলিয়ে নিল। আরাত এসে আয়রাকে আগলিয়ে নিল। আমান এসে আরিশাকে নিজের বুকে আগলিয়ে নিল। তাকবীর আমানের বাবার উদ্দেশ্যে বলল, আঙ্কেল আপনারা গাড়িতে উঠে পড়ুন, আর আমান তুমি আরিশাকে নিয়ে গাড়িতে ওঠো। তাকবীরের কথায় সায় জানিয়ে একে একে সবাই গাড়িতে উঠতে লাগলো। আদিল, আশিক, হাবিব এগিয়ে এসে গেস্টদের গাড়িতে উঠতে হেল্প করছে। তাকবীর আমান আর আরিশাকে গাড়িতে তুলে দিয়ে সাইডে দাঁড়ালো। মাহির এতক্ষণ যাবৎ শুধু তাকবীরকে গার্ডেনে আসার পর থেকে তাকিয়ে দেখছিল। মাহিরের তাকিয়ে থাকার মধ্যে দিয়ে তাকবীর কয়েক সেকেন্ড মাহিরের দিকে অদ্ভুত নজর তাক করলো। দুজনেই সরাসরি চোখাচোখি। মাহির তাকবীরের নাম শুনলেও আজকেই প্রথম দেখল। মাহির এতক্ষণ তাকবীরের গাম্ভীর্য ফলো করছিল। কান্না করা আনহা শেখকে খুবই অল্প কথাতে শান্ত করলো। তাকবীর গার্ডেনে পা দেওয়ার পর থেকে কেন যেন পরিবেশটা পরিবর্তন ঘটল। তাকবীর দাঁড়িয়ে থেকে নিজ দায়িত্ব নিয়ে আরিশাকে বিদায় দিল। বিয়ের গাড়ি চলল ধীরে ধীরে, চোখের আড়ালে চলে গেল। সবার চোখে পানি। তাকবীর আনহা শেখকে বাড়ির ভেতরে নিয়ে যেতে বলতেই আনাস আনহা শেখকে বাড়ির ভেতরে নিয়ে যেতে লাগলো। আস্তে আস্তে বড়রা বাড়ির ভিতরে চলে গেল। থেকে গেল শুধু আতিফ শেখ। বড় কলিজার টুকরাকে তো দূর করলো, এখন ছোটটাকে সামলাতে হবে।
আতিফ শেখ আয়রা আরাতের দিকে এগিয়ে গেল। আয়রা আরাতকে ধরে আরিশার যাওয়ার রাস্তার দিকে চেয়ে আছে এখনো। তাকবির একবার সাদা লেহেঙ্গা পরিহিত আরাতের দিকে তাকালো, যে কিনা নিজে কান্না করতে করতে আয়রাকে সামলাতে ব্যস্ত। লেহেঙ্গার সঙ্গে লম্বা হালকা কোকড়ানো চুলগুলো ছেড়ে দেওয়া, লেহেঙ্গার ওড়নাটা শাড়ির মতো করে পেঁচানো। কান্না করার ফলে গোলমুখময় ফুলে উঠে আরও বেশি গোলমোলো লাগছে। তাকবির আরাতের মুখের দিকে তাকিয়ে নিজের অজান্তে শব্দহীন হেসে উঠল। পুনরায় কিছু মনে পড়তেই হাসি মুখটা গম্ভীর করে বড় বড় পা ফেলে নিমিষে গার্ডেন ত্যাগ করল তাকবির। আতিফ শেখ আরাতের কাছ থেকে আয়রাকে নিজের বুকে আগলিয়ে নিল। আরাত, সন্ধ্যা, মায়া, আহিন, আলভি, মিম, আশিক, হাবিব সবাই গার্ডেনে চেয়ার পেতে বসলো। মনে হচ্ছে নিজেদের ফিল লাগছে এখন। মায়া চেয়ারে বসে থাকা অবস্থাতে আয়রাকে বলল, আয়রা একটু শান্ত হ। দেখ আরিশা আপু এতক্ষণে হয়তো শ্বশুরবাড়িতে পৌঁছে ঘুমিয়ে পড়েছে, আর তুই এখনো কান্না করে যাচ্ছিস। মায়ের কথায় আশিক হাবিবের দিকে একটু চেপে বসে ফিসফিস করে বলল, দোস্ত এই মেয়ে কি পাগল? তুই বল আজকে ওদের ঘুমানোর টাইম কই? চুপ যা শালা, নিজের মন মাইন্ড ঠিক কর। দুজনেই ফিসফিস করাতে আলভি বলল, ভাইয়া তোমার কি নিয়ে কথা বলবো? আমার বন্ধুর ভবিষ্যৎ বউয়ের ফ্রেন্ডকে নিয়ে। তুই চুপ যা, না হয়তো তোর বউকে নিয়ে শুরু করব। মায়া আশিকের কথায় বিরক্ত হয়ে রেগে বলল, সিরিয়াস টাইমে আপনার এই বিখ্যাত অমূল্যহীন বকবক বন্ধ রাখবেন প্লিজ। আশিক দুষ্টু হেসে, সিরিয়াস টাইম এসেছে, আগে বলবে না? তাকে ঠিকমতো আপ্যায়ন করতে তো ভবিষ্যৎ বউ। মায়া রাগে গলায়, আচ্ছা আপনার কি মনে হচ্ছে না দুটো জীবন একসঙ্গে বেড়ে ওঠা, নিজেদের জামা কাপড় ভাগাভাগি করে পরা, এক বোন রাগ করে খেতে না এলে আর একজন আদর করে তাকে নিজের হাতে খাইয়ে দেওয়া, হুটহাট কিছু খাওয়ার ইচ্ছে হলে বোনের কাছে আবদার করা, দুজন ঝগড়া করে মা বাবার কাছে বিচার দেওয়া, খেতে বসে দু বোন মারামারি করা, দু বোন মারামারি শেষে দুজন দুজনের পাশে থাকা, দিন শেষে কেউ কাউকে ছাড়া থাকতে না পারা, একে অপরের ভালো লাগা ভালোবাসা, দুজনের জীবনের গোপনীয় কথা নিজেদের মধ্যে শেয়ার করা, বড় হয়ে বিয়ের নামে বন্ধন এসে নিমিষে সবার থেকে আলাদা করে দেয়, মেয়েদের ছোট্ট থেকে বেড়ে ওঠা, বাড়িটাও বিয়ের পর আত্মীয় বাড়ি হয়ে যায়, নিজের ঘুমানোর অভ্যস্ত রুমটা হয় পাকা পড়ে রয়, নয়তো অন্য কারো রাজত্বে চলে। বিয়ের পর সব কিছু পরিবর্তন লাগে, পরিবার, পরিবেশ, নিজের জীবন চাইলেও আর আগের দিনগুলো ফিরে পাওয়া যায় না। এগুলোকে আপনার সিরিয়াস মনে হচ্ছে না? একটা মেয়ে সব কিছু পেছনে ফেলে রেখে সামনে নিজেকে নতুন করে সাজায়, গড়ে তোলে, তাও স্ব ইচ্ছায়। এবার বলুন সিরিয়াস লাগছে? মুহূর্তগুলো অনুভব করুন তো। আশিক উত্তর করতে পারল না, চুপচাপ বসে রইল। সত্যি মেয়েদের জীবন আলাদা। এতক্ষণে মায়ের কথা সবাই চুপচাপ শুনছিল। আতিফ শেখ আয়রাকে চুপচাপ মলির মুখে মায়ের কথা শুনতে দেখে হাত দিয়ে ইশারায় আহিনকে ডাকলো। আহিন এগিয়ে আসতে কানে কানে কিছু একটা বলাতেই আহিনকে বাড়ির ভিতরে দিকে যেতে দেখা গেল। আহিন কয়েক সেকেন্ডের মাথায় কয়েকটা লুঙ্গি নিয়ে এসে আতিফ শেখকে দিল। সবাই হা হয়ে আতিফ শেখকে দেখতে লাগলো। আতিফ শেখ ছোট মেয়ের মন ভালো করতে হাবিব আদিল আশিককে একটা করে লুঙ্গি দিতে দিতে আলভিকে বক্স চালু করতে বলল। আলভি দৌড়ে গিয়ে মিউজিক চালু করে দিয়ে এসে সবার সঙ্গে একটা লুঙ্গি পরে নাচতে লাগলো। मुझको थोड़ा रान घुमा के अन्ना के जैसा चश्मा लगा के कोकोनट में लस्सी मिला के आ जाओ सारे मूड बना के मुझको थोड़ा रान घुमा के अन्ना के जैसा चश्मा लगा के कोकोनट में लस्सी मिला के आ जाओ सारे मूड बना के। আয়রা আতিফ শেখের দিকে অবিশ্বাস্য চোখে চেয়ে আছে। বয়স্ক হওয়ার সবার সঙ্গে তাল মিলিয়ে ধীরে ধীরে শরীরটা নাড়াচ্ছে, শুধুমাত্র মেয়ের মুখে হাসি ফিরিয়ে আনার জন্য। বাবার ইচ্ছা শক্তি দেখে আয়রার মুখে হাসি ফিরে এসেছে অনেক আগেই। এতক্ষণে মিম আর সন্ধ্যা মায়া নাচে যোগ দিয়েছে। কিছুক্ষণের মাথায় আতিফ শেখ হাতের ইশারে মেয়েকে ডাকলেন। আয়রা বাবার ডাকে হাসি মুখে আনন্দ করতে করতে সবার সঙ্গে ডান্স করতে লাগলো। সবাই মিলে উড়ে ধরা এলো পাথারি যে যেমন পারছে সে সেভাবে ডান্স করতে লাগলো।
All the Rajini fans, Talaiva. Don't miss the chance, Talaiva. On the Rajini fans, Talaiva. Don't miss the chance. Do this. Lungi dance, lungi dance, lungi dance, lungi dance. Lungi dance, lungi dance, lungi dance, lungi dance. গানের শেষে সবাই চেয়ার টেনে বসে হাঁপাতে লাগলো। এই রাতে হালকা শীত শীত আবহাওয়ার মধ্যে সবার শরীর ঘেমে একাকার। ডান্স তো না, এ যেন সবাই মিলে এলোর পাথারি হাত পা ব্যায়াম করছিল এতক্ষণ। কিছুক্ষণ আগে বড় মেয়ের জন্য কান্না করা আতিফ শেখ ছোট মেয়ের মন ভালো করতে নিজের হাঁটুর বয়সে ছেলে মেয়েদের সঙ্গে মজা করে ডান্স করলো। যদি আনহা শেখ একবার জানতে পায় তাহলে আতিফ শেখের কপালে দুঃখ কেউ খণ্ডাতে পারবে না। হাঁপাতে হাঁপাতে চেয়ারে বসে মেয়ের মুখের দিকে তাকিয়ে কথাগুলো ভেবে ভদ্রলোক শব্দ করে হেসে উঠলেন। আতিফ শেখের হাসিতে সবাই মিলে শব্দ করে হেসে উঠল। আজকে আরিশার বৌভাত। তালুকদার বাড়ি থেকে আরিশার শ্বশুর বাড়ি যাওয়ার আয়োজন চলছে। নানা রকমের মিষ্টির হাঁড়ি দিয়ে ডাইনিং টেবিল ভরা। আতিফ শেখ আর মিমির বাবা মিলে মিষ্টির হাঁড়িগুলো গাড়ির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন। আদনান তালুকদার ড্রয়িং রুমে দাঁড়িয়ে হাতের ঘড়িটা বারবার দেখছেন। আহাদ তালুকদার সবার উদ্দেশ্যে ডাক ছাড়লেন দ্রুত বের হওয়ার জন্য। বাকি গেস্টরা গাড়িতে উঠে পড়েছে। আহিন আদনান তালুকদারের কথায় আলভিকে সঙ্গে নিয়ে আরাধ্যের ডাকতে আরাতের রুমে গিয়েছিল। আহিন আলভি সিঁড়ি দিয়ে দৌড়ে নামতে ভদ্রলোকরা ব্যস্ত চোখে সিঁড়ির দিকে তাকালো। আরাত, সন্ধ্যা, মায়া, মিম একসঙ্গে রেডি হয়ে নিচে নেমে আসছে। বৌভাতের সবাই শাড়ি পরে যাবে। আরাত সিঁড়ি দিয়ে নামতে নামতে রশ্মির ফোনে ফোন দিচ্ছে বারংবার। প্রতিবারের মতো ফোন বেজে যাচ্ছে। রিসিভ না করে আবারও কেটে যাওয়া দেখে আরাত ছোট উল্টে ফোন থেকে চোখ উঠিয়ে নিয়ে নিচে নামতে লাগলো। আয়রাকে সবার সঙ্গে দেখতে না পেয়ে আদনান তালুকদার চারজনের উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন, তোমাদের সঙ্গে আয়রা কই? আরাত আদনান তালুকদারের কথায় উত্তর করলো, বড় আব্বু, আয়রা আপু বের হইতে একটু লেট হবে, আমাদের শাড়ি পরিয়ে দিতে দিতে আপু লেট হয়ে গেল। ঠিক আছে, আমরা এলাম, তোমরা আনারের গাড়িতে আসো। কথাটা বলেই আদনান আর আহাদ তালুকদার গাড়িতে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালেন। বাড়ির মহিলারা আগেই গাড়িতে উঠে পড়েছেন। আনাস ফোন টিপতে টিপতে গেস্ট রুম থেকে বের হলো। আনাসের সঙ্গে হাবিব আর আশিককেও বের হতে দেখে গেল। হাবিব বের হয়েই সন্ধ্যার দিকে তাকালো। হাবিবের তাকিয়ে থাকার মধ্যেই সন্ধ্যা দুষ্ট হেসে হাবিবকে চোখ টিপ দিল। আর হাবিব সন্ধ্যার চোখ টিপ মারা দেখে সঙ্গে সঙ্গে কেসে উঠল। আশিক হাবিবের কাছে এসে পিঠে হাত বোলাতে বোলাতে সন্ধ্যার দুষ্টুমি হাসির দিকে তাকিয়ে বলল, দোস্ত, তোর কাশি উঠে গেল। আর আমাকে কেউ এমনভাবে চোখ মারলে আমি তো ফিদা হয়ে মাটিতে 1 সেকেন্ড অজ্ঞান হয়ে পড়ে থাকতাম। আশিকের কথায় সন্ধ্যা বেশ লজ্জা পেল। আর বাকি সবাই মুচকি মুচকি হাসছে। আরাস ফোন থেকে চোখ উঠিয়ে সবার মধ্যে আয়রাকে দেখতে না পেয়ে আরাতকে জিজ্ঞেস করলো, এরা কই? ভাইয়া, আপুর একটু লেট হবে। কেন? শাড়ি পরছে তো এই জন্য। ওকে নিজে শ্বশুরবাড়িতে যাচ্ছে, এত সাজতে হবে কেন? বোরকা পরে বেরিয়ে আসতে বল। আশিক আনাসের কথাই বাধা দিয়ে বলে উঠল, শ্বশুর বাড়িতে সবসময় থাকতে দেখা যায়, এখন যাচ্ছে হবু শ্বশুর বাড়িতে, বলা তো যায় না। টুকুস করে রাফি মির্জার বউ হয়ে গেল। আনাস রাগে চোখে আশিকের দিকে তাকালো। আশিক আনাসের তাকানোকে পাত্তা না দিয়ে আনাসকে জ্বালাতে পুনরায় বলল, বিয়ে হলে কিন্তু মন্দ হয় না, দুজনকে দারুণ মানাবে। আর তোদের টাকাও বেঁচে গেল। এক মিষ্টির হাড়ি নিয়ে 2 বোনের বাড়িতে ঘুরতে যেতে পারবি। বল আনাস, ঠিক না? আনাসকে আগে নাই রাগি লোকে তাকিয়ে থাকতে দেখে আশিক বলল, কি রে দোস্ত, এভাবে রাগি লুক দিচ্ছিস কেন? মনে হচ্ছে আমি তোর বউকে অন্য জায়গায় বিয়ে দিতে বলছি। সবাই আনাসকে রেগে যেতে দেখে মিটি মিটি হাসছে। আনাস আশিকের কথাই পা থেকে এক হাত দিয়ে জুতা খুলছে আশিককে মারতে। আশিক আনাসকে জুতা খুলতে দেখে বেঁচে বেঁচে মায়ের পিছনে গিয়ে মায়াকে ধরে লুকালো। মায়া এতে বেশ বিরক্ত চোখে আশিকের দিকে তাকালো। তখনই আয়রাকে সিঁড়ি বেয়ে নামতে দেখে মিম চিল্লিয়ে উঠল, এই তো আয়রা আপু এসে পড়েছে।
মিমির কথায় সবাই সিঁড়ির দিকে তাকালো। আনাস জুতা খুলে বন্ধ করে সিঁড়ির দিকে তাকিয়ে আয়রাকে শাড়ির আঁচল ঠিক করতে করতে নিচে নামতে দেখে পুনরায় রাগটা মাথা চাড়া দিয়ে উঠল। আয়রা আনাসের দেওয়া শাড়ি না রাফি দেওয়া লাক্সারি পার্ট শাড়িটা পরেছে। আনাস সেদিকে তাকিয়ে নিজের রাগ সামলাতে না পেরে ড্রয়িং রুম থেকে বড় বড় পা ফেলে বেরিয়ে গেল। আয়রা আনাসের যাওয়ার দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। আনাসকে রেগে চলে যেতে দেখে আশিক মায়ের পিছনে দাঁড়িয়ে চিল্লিয়ে বলল, কার জন্য লয়াল আছিস দোস্ত? তোর লয়ালের চক্করে দিন দিন সালমান খান হয়ে যাচ্ছিস, এ খবর তোর আছে? আশিকের কথা এবার সবাই শব্দ করে হেসে উঠল। আনাস পিছু না ঘুরে বাড়ির বাহিরে চলে গেল। আশিককে এখনো আগে নাই ধরে থাকতে দেখে মায়া দাঁতে দাঁত খিচে আশিকের পায়ে হিল দিয়ে দিল এক গুতা। আশিক চিৎকার দিয়ে পা ধরে লাফাতে শুরু করলো। ও মা গো, আমার শ্বশুর শাশুড়ি এই জল্লাদ মেয়েকে সামলায় কিভাবে? হ্যাঁ, এই জল্লাদ মেয়েকে সামলানোর ক্ষমতা আমার আব্বু আম্মুর রয়েছে, আপনার নেই। সো আমার সঙ্গে সব সময় লাগতে আসবেন না, লুচ্ছা বেটা, মাইন্ড ইট। তোমাকে আমি সামলাতে যাব কেন? তোমাকে আমি আমার সঙ্গে বেসামাল করব। শালা লুচ্ছা খাটাস একটা। আশিক বাঁকা হেসে মায়ের কানের কাছে এসে ফিসফিস করে কথাটা বলে চোখ টিপ দিয়ে সরে দাঁড়াতেই মায়া রাগের দুহাত দিয়ে আশিকের গলা চেপে ধরতে গিয়ে ফিরিয়ে নিয়ে উপর দিকে হাত মুঠো করে বড় বড় পা ফেলে বাড়ি থেকে বের হয়ে গেল। আশিক মায়ার যাওয়ার দিকে তাকিয়ে শব্দ করে হেসে উঠল। বাকি সবাই অবাক হয়ে দেখতে লাগলো দুজনকে। আশিক কি বা মায়ের কানে ফিসফিস করে বলল, আর মায়ে বা কেন রাগ করে চলে গেল কেউ বুঝলো না। সবাই বাড়ির বাহিরে যাওয়ার উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে আয়রা আশিককে বলল, ভাইয়া প্লিজ মায়াকে আরিশা আপুর শ্বশুর বাড়িতে গিয়ে রাগাতে যায়েন না। ওখানে মায়ার বাবা মানে খালেক আঙ্কেল আসবে, উনি এসব পছন্দ করে না। আয়রার কথায় আশিক উত্তর না করে উল্টো হাবিবের ঘাড়ে হাত রেখে সামনে এগোতে এগোতে বলল, ভাবি এখনো সময় আছে, আমাকে আপনার বান্ধবীর হাতে তুলে দেন। যোগ্য দুলাভাই হারালে কাঁদতে হবে আড়ালে। আরিশার শ্বশুর বাড়িতে এসে গাড়ি থেকে নামতে গেটের সামনে বড় করে ঝাড়বাতি দিয়ে আমান প্লাস আরিশার পূর্ণতা লেখা চোখে পড়ল সবার। একে একে সবাই ভিতরে প্রবেশ করলো। আরিশা নতুন বউ সেজে গোজে স্টেজে মীরার সঙ্গে বসে থাকতে থাকতে নিজের মা বাবাকে দেখতে পেয়ে মুখে হাসি ফুটে উঠল, যেন কত জনম পর সবার দেখা মিলছে। আনহা শেখ প্রথমে মেয়ের কাছে এগিয়ে গেলেন। আতিফ শেখ, আহাদ তালুকদার, আদনান তালুকদার নতুন বিআইনের সঙ্গে কুশল বিনিময় করতে লাগলো। আরিশা মন মলিন করে মাকে কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখলো। আনহা শেখ কান্না ভরা চোখে মেয়েকে জড়িয়ে রাখছে। আদিবা তালুকদার, রাহিমা সুলতানা মিলে আনহা শেখকে কান্না না করতে ধমক দিলেন। আরিশা মাকে জড়িয়ে ধরার মধ্য দিয়ে দেখতে পেল একদল শাড়ি পরিহিত রমণীদের। আরিশার মুখে পুনরায় হাসি ফুটে উঠল। রমণীরা আরিশার কাছে আসতেই চঞ্চলা রাত প্রশ্ন করলো, আপু শ্বশুরবাড়ি প্রথম দিন কেমন কাটলো? আরিশা আনহা শেখকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। আনহা শেখ, রাবেয়া তালুকদার রাত ছোটদের একা ছেড়ে চলে গেলেন। আরিশা হাসি মুখটা বাঁকা করে বলে উঠল, আমি বউ হয়ে গেলাম, এটা মেনে নিলাম। কিন্তু ছোট ছোট পিচ্চিরা এসে বলছে আরিশা ভাবি, আরিশা কাকি, আরিশা মামি। লাইক সিরিয়াসলি আমি মামি? আমাকে কি মামি মামি লাগছে বল? সবাই আরিশার কথায় হেসে দিল। আনাস আশিক হাবিব এগিয়ে এসে আরিশার সঙ্গে কথা বলল। আরিশা সবাইকে লক্ষ্য করে বলল, তাকবীর ভাই আর আদিল কই আনাস ভাই? ভাইয়া আদিলকে সঙ্গে নিয়ে একটা মিটিং আছে, মিটিং শেষ করে এসে পড়বে। আজকের দিনও মিটিং? সমান্তি বাবু, এই তো আমি। আমান স্টেজের দিকে এগিয়ে আসতে আসতে আনাসের কথার উত্তর করলো। আমান এসে একে একে সবার সঙ্গে কোলাকুলি করে হাসি মুখে গল্প করতে লাগলো। ঠিক তখনই মাহবুব ইসলাম নতুন বউ দেখতে মাহিরের সঙ্গে স্টেজে আসলেন। মাহবুব ইসলামকে দেখে আজ আরাত আর আগে নেই ঝগড়া করলো না, ভদ্রমের মতো সালাম দিল। আরাতকে সালাম দিতে দেখায় সবাই বেশ অবাক চোখে আরাতকে দেখতে লাগলো। মাহবুব ইসলাম আরাতকে এতটা ভদ্রতা দেখাতে বেশ অবিশ্বাস্য আর সন্দেহ চোখে আরাতকে দেখতে লাগলো। সন্ধ্যা মীরার দিকে তাকিয়ে ইশারায় বলল, কেমন যেন পুরো পরিবেশটা পরিবর্তন হচ্ছে, তাই না মীরা? তাই তো দেখছি।
দুজনের কথোপকথনে আরাত মাহিরের দিকে তাকিয়ে একটু লজ্জা পেল। মাহির আরাতের দিকে ভ্রু কুচকে তাকিয়েছিল। মাহবুব ইসলাম আরিশাকে দেখে আমানের সঙ্গে টুকিটাকি কথা বলে চলে গেলেন। আশিক দুষ্টু হেসে আমানকে বলল, আমান, বিয়ে করে কেমন ফিলিংস ফিল করছো? আমান কিছু বলতে নেবে তার আগে আহিন তাড়াহুড়ো করে বলে, ভাইয়া আমি বলছি। সবাই আহিনকে দেখতে লাগলো। বিয়ের ফিলিংস বুঝবে কি করে, এটা ভণ্ড। আহিন এবার সবার দিকে চেয়ে আলভিকে ইশারায় দেখিয়ে বলল, আলভি তুই আরিশা আপু আর আমি হইলাম আমান, ওকে? আলভি বেশ জোরে বলল, ওকে। আহিন আলভিকে আরাতের শাড়ির আঁচলের নিচে দাঁড়াতে বলল। আহিনের কথা মতো আলভি আরাতের আঁচলটা মাথার উপর অন্যের মতো করে রাখলো। এবার আহিন বলে উঠল, আমান ভাইয়ের বিয়ের পর রিয়াকশন এমন হয়ে গেছে, মেরে আরিশা পছন্দ, আরিশা। জি। আলভি আরাতের আঁচলের নিচে থেকে মুখে লজ্জা মুখে বলল। সবাই মিঠে মিঠে হাসতে লাগলো। আহিন পুনরায় বলল, মেরে সোনি, জি। মেরে বুলবুল, জি। মেরে বক্ষ, জি। সবাই এবার একসঙ্গে শব্দ করে হেসে উঠল। সবার হাসির শব্দ বাকি গেস্টরা অদ্ভুত চোখে তাদেরকে দেখতে লাগলো। রাফি আরশ মেহমানদের খাওয়ানো হেল্প করছিল। হাসির শব্দ পেয়ে অন্য কাউকে দায়িত্ব দিয়ে স্টেজের দিকে আসলো রাফি। আরশ আসতে যাবে, আরশের পথ রাখতে দাঁড়ালো রূপলী বেগম। ভালো আছো বাবা? আরশ রূপলী বেগমকে দেখে সৌজন্যমূলক হাসার চেষ্টা করে উত্তর করলো, হ্যাঁ আন্টি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি বাবা। বাবা, তোমার মা ও বাপ আসে নাই? এবার আরশ বেশ ভালো করেই ধরতে পারলো রূপলী বেগমের মনের কথাগুলো। আরশ হাসার চেষ্টা করে রূপলী বেগমকে মিথ্যা বলে উঠল, আসলে আন্টি, আমার বাবা মা বাংলাদেশে থাকেন না, ওনারা আমেরিকা থাকেন, এর জন্য বিয়েটা অ্যাটেন্ড করতে পারে নাই। আমেরিকা মানে বিদেশ? তোমার বাবা মা বিদেশ থাকে? হ্যাঁ আন্টি। আরশের কথায় রূপলী বেগমের মধ্যে আরো বেশি উৎফুল্লতা দেখা গেল। আরশের সামনে রূপলী বেগম মিমির বাবাকে ডাকলেন। ভদ্রলোক তাদের কাছে এসে আরশকে উপর নিচ দেখতে লাগলো। আরশ শুধু অবাক চোখে একবার রূপলী বেগমকে দেখছে, আরেকবার মিমের বাবাকে দেখছে। তাদের দেখাদেখির মধ্যে রূপলী বেগম উৎফুল্লতা কণ্ঠে মিমের বাবাকে বলল, মিমের বাবা, তোমাকে একটা মেলা সুন্দর পোলার কথা কইছিলাম না? এটাই সেই পোলা। জানো, পোলার বাবা মা বিদেশ থাকে। আরশ বেশ অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে রইল। ভদ্রলোক রূপলী বেগমের কথাই আরশকে দেখতে দেখতে বলল, আরশ ভদ্রলোকের কথা শুনে কাশতে লাগলো। রূপালী বেগম মাথা নাড়িয়ে মুচকি হেসে স্বামীর সঙ্গে একমতে বোঝালো। ভদ্রলোক কিছু বলতে যাবে, আরশ পানির কথা বলে দ্রুত পায়ে জায়গা ত্যাগ করলো। আয়রাকে রাফির দেওয়া শাড়িতে দেখে রাফি কয়েক মুহূর্ত থমকে যাওয়া মুগ্ধ চোখে দেখছিল। রাফির চোখের চাহনি বেশ অপ্রস্তুত করে তুলছিল আয়রাকে। আরিশার শ্বশুরবাড়িতে আসার পর থেকে আনাস সবসময় আয়রাকে ফলো করতে দেখে। আয়রা বেশি বেশি করে রাফির আশেপাশে ঘুরঘুর করছিল। আনাসের মনোযোগ শুধু আয়রা আর রাফির উপরে। শুধু এই সুযোগে রাফিও আয়রাকে সময় নিয়ে নিজের কাছে অনুভব করছে। রাফি আয়রার পাগলামোতে বুঝতে পেয়ে নতুন করে যেন আয়রার প্রেমে পড়তে লাগলো। আইরা, তোমার সঙ্গে আলাদা কথা বলা যাবে? বেশি না, 2 মিনিট। সবাই মিলে খাবার খেয়ে মেয়েরা আরিশার রুমে যাচ্ছিল। মাঝপথে আশিকের ডাকে সবাই একবার পিছু ঘুরল। আয়রা মুচকি হেসে বলল, হ্যাঁ ভাইয়া বলেন। তোমরা যাও, আইরা 2 মিনিট পরে আসবে। আশিকের কথাই সবাই আরিশার রুমে চলে গেল। মায়া শুধু ভ্রুকুচকে আশিকের দিকে চেয়ে রইল। আশিক মায়াকে দেখে মুখে সিটি বেজে ভ্রু নাচিয়ে দুষ্টুমি হেসে বলল, এই বন্ধুর ভবিষ্যৎ বয়ফ্রেন্ড কি চাই? আমার ফ্রেন্ডকে। কেন আমাদের দুজনকে একা কথা বলায় তোমার কি জ্বলছে? আর ইউ জেলাস? আমি জেলাসি, তাও আবার আপনার মতো লুচ্ছাকে। এমন দুর্দশা এখনো এই মায়ার আসে নাই মিস্টার লুচ্চা। হয়তো আসে নাই, বাট এই লুচ্চা মুখ দিয়ে যে বাণী বের করে, কেন জানি না মওলা বাণীগুলো কবুল করে নেয়। তোমরা দুজনে
আবার শুরু হয়ে যাচ্ছ? ভাইয়া, আপনার কিন্তু 2 মিনিট মায়ের সঙ্গে ঝগড়া করতে করতে শেষ। ওকে ওকে, এখান থেকে চলো। সবার সামনে এভাবে দুজনের কথোপকথন বলা যাবে না। আশিকের কথাই মায়া অপমানিত হয়ে মুখে রাগ নিয়ে চলে গেল। আশিক সেদিকে তাকিয়ে হেসে উঠল। আয়রা হাসতে হাসতে আশিককে বলল। হ্যাঁ ভাইয়া, এখন বলেন। আশিক এবার সিরিয়াস হলো। আয়রার দিকে তাকিয়ে আয়রাকে প্রশ্ন করলো। আনাসকে ভালোবাসো? আয়রা মলিন হেসে উঠল। আশিক আয়রার হাসির দিকে তাকিয়ে রইল। জানতে চাইছেন? আপনার বন্ধুর মতো আপনিও জেনে অজানা শাস্তিছেন ভাইয়া। না, আমি জানতে চাইনি, তোমাকে জিজ্ঞেস করছি। ভালোবাসো আনাসকে? আয়রা কোনো ভনিতা ছাড়া বলল। হ্যাঁ। আনাসকে কখনো ভালোবাসি বলেছো? আমি তো আমার অনুভূতিগুলো পাগলামির মধ্যে তার কাছে তুলে ধরি, তারপর আপনার বন্ধু বুঝিও অবুঝ সাজে। শুধু তুলে ধরলে হবে? তার কাছে প্রকাশ করতে হবে, তাকে জানাতে হবে তুমি ওকে ভালোবাসো। একবার সরাসরি বলে দেখো। যদি আনাস ভাই আম্মুকে বলে দেয়? আশিক আয়রার কথায় হাসলো। আয়রা আশিকের দিকে তাকিয়ে নিজেকে বোকা ভাবলো। হয়তো কথাটা যুক্তিসহ না, এজন্য আশিক হাসছে। আশিক হাসতে হাসতে আয়রাকে আরিশার রুমে যেতে বলল। আয়রা ঠোঁট উল্টিয়ে চলে গেল আরিশার রুমের উদ্দেশ্যে। আরিশাকে নিয়ে তালুকদার বাড়িতে এসেছে। আরিশা আমানের সঙ্গে রাফি, মাহির আরস এসেছে আধা ঘন্টা হবে। আশিক হাবিব যে গেস্ট রুমে ছিল তার পাশেটা মাহির, আরস, রাফিকে থাকতে দেওয়া হয়েছে। মায়া তার বাবা মার সঙ্গে আরিশার শ্বশুর বাড়ি থেকে চলে গেছে। বিয়ে বাড়িতে এখন আর আগের মতো মেহমান দেখা যাচ্ছে না। তাকবীর, আদিল এখনও বাড়িতে ফিরে নাই। আনাস, আশিক, হাবিব তিনজন ছাদে গল্প করছে বেশ কিছুক্ষণ। হঠাৎ হাবিব দুজনকে ওয়াশরুমের কথা বলে নিচে নেমে গেল। হাবিবকে নামতে দেখে আনাস আশিক মিলে মজা নিল। হাবিব চলে যায়। কয়েক সেকেন্ডের মাথায় আশিক রুম থেকে ফোন নিয়ে আসতে ভুলে গেছে। ফোন নিয়ে আসার বাহানায় নিচে নেমে গেল। আনাস ছাদে একা একা আকাশের দিকে তাকিয়ে আজকের পুরো দিনের কথাগুলো ভাবছিল। হঠাৎ আয়রার কথা মনে আসতেই আনাসের নিভে যাওয়ার একটা মাথা চাড়া দিয়ে উঠল। দাঁতের দাঁত খেতে চোখ বন্ধ করে নিজের রাগ ঠান্ডা করার মধ্যে হঠাৎ রাতের অন্ধকারে চিকন ঠান্ডা এক কণ্ঠ কানে আসতে আনাসের বন্ধ চোখ খুলে গেল। আনাস ভাই? আনাস পিছন ঘুরে রাগী গলায় উত্তর করলো। কি চাই এত রাতে? সাদে কেন এসেছিস? আয়রা হঠাৎ করে দৌড়ে এসে পিছন থেকে আনাসকে জড়িয়ে ধরে বলে উঠল। ভালোবাসি আনাস ভাই, তোমাকে খুব বেশি ভালোবাসি। আমার অনুভূতিগুলো তোমাকে জানান দিতে এসেছি। বিশ্বাস করো, তোমাকে ঘিরে পাগলামিগুলো আমার আবেগ না, ভালোবাসা। আনাস নিজের বুক থেকে আয়রার হাত টেনে এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে সামনে এক গালে দিল এক থাপ্পড়। দরজার পাশ থেকে কে একজন দৃশ্যটা দেখে নিজের চোখ বন্ধ করে নিল। আনাসের হঠাৎ থাপ্পড়ে আয়রা তাল সামলাতে না পেরে ছাদের মেঝেতে পড়ে গেল। আনাস রাগী হাতে পুনরায় আয়রাকে ছাদ থেকে তুলে বলতে লাগলো। তুই বুঝিস না আমি তোকে ভালোবাসি না? কেন স্যাঁচটার মতো বারবার আমার পিছনে পড়ে থাকস? এতদিন তোকে ছোট ভেবে ছেড়ে দিয়েছি, কিন্তু আর না, তোকে খুন করে দিতে মন চাইতেছে। আনাস আয়রার হাত পুনরায় ছাড়া দিয়ে আয়রাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিল। আয়রা গালে হাত দিয়ে চোখ ভরা পানি নিয়ে আনাসের রাগে চোখের দিকে তাকিয়ে দেখতে লাগলো। আনাস আয়রাকে কাঁদতে দেখে পুনরায় নিজেকে সামলাতে না পেয়ে আয়রার কান্না ভেজা মুখটা চেপে ধরে বলতে লাগলো। কিছু না বলতে চোখে বন্যা বয়ে যায় না? কার জন্য কান্না করছিস? হ্যাঁ, আমার জন্য? কি বললি? আমাকে ভালোবাসিস? লাইক সিরিয়াসলি? আমাকে ভালোবেসে অন্য ছেলের পিছু পিছু কী করিস তাহলে? তাকেও কি এভাবে জড়িয়ে ধরে ভালোবাসিস বলিস? বল। ও শিট, আমি তো ভুলেই গিয়েছিলাম তার দেওয়া শাড়িও পরেছিস। দারুণ অভিনেত্রী, দারুণ। আয়রা কিছু মুহূর্ত আনাসের দিকে নীরবে তাকিয়ে থাকলো। আনাস পুনরায় বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজের রাগ নিয়ন্ত্রণ করছে। আয়রা সেদিকে তাকিয়ে দুহাত দিয়ে দুগালে হাত দিয়ে চোখের পানি মুছতে মুছতে মুখে তাচ্ছিল্য স্বরূপ হেসে বলতে শুরু করলো। কাউকে পাত্তা না দেওয়া আমি বারবার তোমার কাছে ভালোবাসার পাগলামি নিয়ে হাজির হয়েছি। জীবনে কখনো কাউকে এতটা গুরুত্ব দিইনি, অথচ তোমার কাছে এসে আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম। আমার চোখে তুমি ছাড়া কেউ ছিলেন না, অথচ তুমি সেই মানুষ যার কাছে আমি নিজের অহংকার, নিজের শক্তি সবকিছু ঠেলে শুধু একটুখানি ভালোবাসা চেয়েছি। আমি ভেবেছিলাম ভালোবাসা ভিক্ষা করে নিতে হয় না, ভালোবাসার অনুভূতি দিয়ে পাওয়া যায়।
কিন্তু তুমি আমাকে এমন জায়গায় দাঁড় করালে যেখানে আমি প্রতিদিন তোমার সামান্য মনোযোগ পাওয়ার জন্য কত না পাগলামি করলাম, অথচ তুমি দেখলে না। তোমার চোখে আমার ভালোবাসা শুধুই আবেগ মনে হলো, আমাকে কখনোই দেখলে না আমি কতটা ছোট হয়ে গেছি তোমার কাছে। আয়রা কান্না করতে করতে কথাগুলো বলতে বলতে থেমে গেল। আনাস অবাক নয়নে আয়রার দিকে চেয়ে রইল, চুপচাপ নিজের পাগলামোর মধ্যে অনুভূতি বোঝানোর। আয়রা আজকে হতাশা মুখে মনির সব কিছু তুলে ধরছে। আয়রার কান্না ভাঙা গলায় কথাগুলো চুপচাপ মনোযোগ দিয়ে শুনতে লাগলো। আয়রা হাত দিয়ে চোখ মুখ মুছে চোখে পানি নিয়ে পুনরায় বলতে শুরু করলো, আমি মানছি আমি তোমার জন্য পাগলামি করে বেড়াই, তোমাকে দেখার আশায় ওই বাড়ি থেকে এ বাড়িতে হুটহাট চলে এসেছি। আমি তোমার জন্য কী না করেছি, তোমার সঙ্গে কথা বলার বাহানা খুঁজেছি। আচ্ছা আনাস ভাই, আমার এই পাগলামির মধ্যে ভালোবাসা কেন খুঁজে পেলে না তুমি? আনাস নিশ্চুপ নির্বিকার হয়ে আয়রাকে দেখতে লাগলো। আজকে আয়রাকে আনাসের কাছে অচেনা লাগছে। আয়রার মুখে ক্ষুদ্রতা ফুটে উঠল, ক্ষুদ্র মুখে বলে উঠল আয়রা, আস্তে আস্তে নিজেকে এতটা স্বার্থপর বানাবো, তোমার প্রতি আমার মায়াকে দূরত্ব করব। এবার তুমি ফিরিয়ে দিয়েছ তো আমাকে, দেখবে একদিন আসবে আমি তোমাকে ফিরিয়ে দিব, সেদিন তুমি আমার মতো করে চাইবে, কিন্তু আমি তোমার দিকে ফিরেও চাইবো না, প্রমিস করলাম তোমাকে। আয়রা কথাগুলো বলে আনাসের থেকে চোখ ফিরিয়ে নিয়ে ছাদ থেকে নেমে চলে গেল। আনাস শুধু আয়রার যাওয়ার পথে নির্বাক হয়ে তাকিয়ে রইল। আয়রা কথাগুলো বলে আনাসের থেকে চোখ ফিরিয়ে নিয়ে ছাদ থেকে নেমে চলে গেল। আনাস শুধু আয়রার যাওয়ার পথে নির্বাক হয়ে তাকিয়ে রইল। আয়রা ছাদ থেকে নেমে সোজা নিজের জন্য তালুকদার বাড়িতে বরাদ্দ রুমটায় আসলো। আজকে আর রাতে রুমে গেল না। কান্না করতে করতে রুমে এসে দরজার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। কান্না করে চোখ মুখ ফুলে লাল হয়ে আছে। আয়রা হাঁটুতে মুখ গুজে একা একা বিড়বিড় করে কান্না করতে লাগলো। কেন আনাস ভাই, কেন আমাকে ভালোবাসলে না? আমাকে ভালোবাসলে কি তোমার খুব বেশি ক্ষতি হয়ে যাবে? তুমি তো জানো কতটা চাই তোমায় আমি, তারপরও কেন এত অবহেলা? কেন আমাকে কলঙ্কের তকমা লাগাচ্ছ? আমি কি দেখতে সুন্দর না? তোমার যোগ্য না? আমি কি চেয়েছি বলো? একটুখানি তোমার আদুরি মাখা অধিকার খাটিয়ে ভালোবাসা। তুমি তো একা ভালোবাসতে না, আমিও তোমাকে ভালোবাসতাম। দুজনে ভাগাভাগি করে ভালোবাসা ভাগ করে নিতাম। তোমাকে পাওয়ার লোভে তো আমি নিজেকে ছ্যাঁচড়া বানিয়েছি, কিন্তু তুমি কি করলে? আমাকে ভালোবাসলে না, আমার চরিত্রের দাগ লাগালে। কেন 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 আনাস ভাই? আয়রা মুখে ওড়না গুজে দরজার সামনে হাঁটু গেড়ে কান্নে ভেঙে পড়ল। বাড়িতে ছাদে বাড়ির কাছে মেহমানগুলো এখন থেকে গেছে, তারপর নতুন মেহমান বাড়িতে উপস্থিত। আয়রা চাইলেও চিৎকার করে কান্না করতে পারছে না। চিৎকার করে কথাগুলো বললে হয়তো মনের দুঃখগুলো চিৎকারের সঙ্গে ফানুস হয়ে যেত। দুহাত দিয়ে অশ্রুভেদা চোখ মুছতে মুছতে ভাঙা গলে পুনরায় বলে উঠল, তুমি আমার ভালোবাসাকে তাচ্ছিল্য করে ভালোই করেছো, না হলে আমি নিজেকে চিনতে পারতাম না। আমি এতটাও সস্তা নই যতটা তুমি ভেবেছো। তোমার ভালোবাসা পাগল ছিলাম ঠিকই, কিন্তু তুমি তো আমাকে সস্তা ভেবেই নিয়েছো। কিন্তু আর না। কারো পায়ের আওয়াজ কানে পড়তেই আয়রা বসা থেকে দ্রুত পায়ে উঠে রুমের দরজা হালকা করে চাপিয়ে দিল। বিছানায় শুয়ে নিজেকে কম্বল দিয়ে মুড়িয়ে নিয়ে চোখ বন্ধ করে ঘুমের ভান ধরে রইল। আয়রা জানা আসে এত রাতে কে আসতে পারে আয়রার রুমে। খট করে রুমের দরজা খোলার শব্দ শোনা গেল। আতিফ শেখ মিটিমিটি পায় রুমে ডিম লাইট জ্বালিয়ে মেয়ের কাছে এলেন। মেয়ের সামনে সামান্য ঝুঁকে মেয়ের মাথায় আদরে হাত বুলিয়ে দিলেন। কয়েক সেকেন্ড মেয়ের দিকে তাকিয়ে মেয়ের কপালে ভালোবাসার পরশ রেখে দিলেন। পর মুহূর্তে আয়রার শরীরে কম্বলটা ভালোভাবে জড়িয়ে দিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধীর পায়ে রুম ত্যাগ করলেন। আয়রা বন্ধ চোখ খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে দুফোঁটা পানি গাল পেয়ে গড়িয়ে পড়ল। আমার পরিবর্তন তোমাকে ভয়ঙ্কর কষ্ট দেবে আনাস ভাই, ভয়ঙ্কর। ঘড়িতে রাত 12:30টার উপরে আরাত খিদের চোটে ঘুম থেকে নড়াচড়া করে বিছানায় উঠে বসলো। আরাতের বাজে অভ্যাস দিন দিন বেড়েই চলেছে। কোনো অনুষ্ঠানে এত অচেনা মানুষের ভিড়ে তার পেটে ভরে খাওয়া হয় না। খেতে বসে মনে হতে লাগে কেউ হয়তো তার দিকে তাকিয়ে রয়েছে। এই যে পেট ভরে না খাওয়ার কারণে এখন তার খেসারত হিসেবে পেটের মধ্যে নাড়ি ভুড়ি হাতুড়ি বাজাচ্ছে। ঘরে সদাই ছিল সকালবেলা সবাইকে নিয়ে খেয়ে সব শেষ।
আজকে আরিশার বউ ভাতের জন্য বাড়িতে রান্না বন্ধ ছিল। এখন কি খেয়ে নিজের খিদা মেটাবে? আরাত কথাগুলো ভাবছিল। হঠাৎ মনে পড়লো বীর ভাইয়ের জন্য আরিশা আপুর শ্বশুরবাড়ি থেকে টিফিন দিয়েছিল, ওখান থেকে তো একটু খাওয়াই যায়। খুশিতে আরাত বিছানা থেকে ধীরে ধীরে নেমে ফোনের ফ্ল্যাশ অন করে রুম থেকে বের হলো। আবার মনে মনে ভাবতে লাগলো, রাত তো গভীর, বীর ভাইয়া হয়তো এসে সব খেয়ে নিয়ে এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। নিজের মনে কথাগুলো ভাবতে ভাবতে ঠোঁট উল্টে নিচে নামতে ড্রয়িং রুমে লাইট জ্বলতে দেখে বেশ অবাক হলো আরাত। হয়তো বীর ভাইয়া খাবার খেয়ে লাইট বন্ধ করতে ভুলে গেছে। ব্যাপারটা তেমন না ভেবে কিচেন রুমের দিকে এগোতে লাগলো। চোখ গেল ডাইনিং টেবিলের উপর। টেবিলে প্লেটে ভাত আর সবজি দেখতে পেয়ে কোনো দিকে না তাকিয়ে টেবিলে গিয়ে গ্লাসের পানি নিয়ে সামনের একটা বাটিতে হাত ধুয়ে ভাতের প্লেট নিয়ে খেতে শুরু করলো। কয়েক লোকমা মুখে তুলতেই হঠাৎ কারো গলা খাকারির শব্দে মাথা ঘুরিয়ে পিছনে তাকালো। তাকবীরকে হাতে করে মাংসের বাটি নিয়ে আরাতের দিকে তাকিয়ে থাকতে দেখে আরাত ভাত মুখে দিয়ে কাশতে লাগলো। তাকবীর দ্রুত পায়ে আরাতের সামনে এসে মাংসের বাটিটা টেবিলের উপর রেখে জগ থেকে পানি গ্লাসে ঢেলে আরাতের সামনে গ্লাসটা এগিয়ে দিল। আরাত কাশতে কাশতে তাকবীরের দিকে তাকিয়েছিল এতক্ষণ। পানিটা খেয়ে নাও। আরাত তাকবীরের হাত থেকে গ্লাসটা নিয়ে তাকবীরের দিকে তাকিয়ে পানি খেতে লাগলো। তাকবীর স্বাভাবিকভাবে আরাতের বিপরীত চেয়ার টেনে বসে আরেকটা প্লেটে নিজের জন্য ভাত তুলতে লাগলো। আরাত এতক্ষণে নিজের মধ্যে ফিরে এলো, যেন খিদার চোটে কোনো কিছু না ভেবে চোখের সামনে ভাত দেখে খেতে বসে গিয়েছে। একবারও ভাবনাতেও আসলো না প্লেটটা কার জন্য ছিল। তাকবীরকে দেখে বুঝতে পারলো তাকবীরের প্লেটের খাবার নিজেই খেয়ে নিয়েছে। আরাত পানির গ্লাসটা টেবিলের উপর রেখে আমতা আমতা করতে লাগলো। সরি বীর ভাইয়া আপনার খাবার খাওয়ার জন্য। ইটস ওকে। আরাত হাসার চেষ্টা করে টেবিল থেকে উঠতে যাবে, তাকবীর নিজের প্লেটের সবজি নিতে নিতে গম্ভীর গলায় বলল, বাকিটা শেষ করো। আরাত ভদ্র মেয়ের মতো পুনরায় বসে পড়ল। তাকবীরকে চুপচাপ খাবার খেতে দেখে আরাত মাথা নিচু করে সবজি দিয়ে খেতে লাগলো। তাকবীর খেতে খেতে আরাতের দিকে আর চোখে তাকালো। আরাতকে মাথা নিচু করে খেতে দেখে মাংসের বাটিটা আরাতের সামনে গিয়ে দিল। আরাত খাওয়ার মধ্যে হঠাৎ নিজের প্লেটের সামনে মাংসের বাটি দেখে অবাক চোখে চাইল তাকবীরের দিকে। তাকবীরকে নিজের মতো করে এখনো খাবার খেতে দেখে আরাত একবার বাটির দিকে তাকাচ্ছে তো আরেকবার তাকবীরের দিকে। কি প্লেটে তুলে দিতে হবে? তাকবীর আরাতের দিকে চোখ তুলে বলল। আরাত তাকবীরের মুখের দিকে চেয়ে মাথা ঝাঁকিয়ে না বোঝালো এবং মাংস নিজের প্লেটে তুলে নিয়ে খেতে লাগলো। তাকবীর পুনরায় নিজের মতো করে খেতে লাগলো। আরাতের পেটের ক্ষুধা পেটেই রয়ে যাবে। তাকবীরের সামনে খাবার খেয়ে পেট ভরছে না। তাকবীর বাড়ি ফিরে ফ্রেশ হয়ে নিচে রাতের খাবার খেতে এসেছে। প্রথমে ডাইনিং টেবিলে ভাত সবজি মাংস প্লেট দিয়ে ঢেকে রাখা দেখতে পেয়ে অন্য প্লেটে ভাত আর সবজি খাওয়ার উদ্দেশ্যে নিতে চোখে পড়লো মাংস গরম করতে হবে। ভাতের প্লেট রেখে মাংসের বাটি নিয়ে কিচেনে মাংস গরম করতে নিয়ে গিয়েছিল। কিছুক্ষণের মাথায় তাকবীর মাংসের বাটি নিয়ে ডাইনিং টেবিলে আসছে। নিজের জন্য বেড়ে রাখা ভাত আরাতকে খেতে দেখতে পেল। তাকবীরের খাবার খাওয়া শেষ অনেক আগে। খাবার শেষ করে এটো হাত আর প্লেটটা ধুয়ে সোফায় বসে ফোন ঘাটাঘাটি করছে। তাকবীরকে টেবিল থেকে উঠতে দেখে আরাত নিজের মতো করে ধীরে ধীরে খাবার খাওয়া শেষ করতে লাগলো। খেতে খেতে মনের মধ্যে খচখচ করতে লাগলো গতকাল রাতের বিষয়টা নিয়ে। বীর ভাইয়া কেন কথাগুলো বলেছিল? আজকে তো বেশ বীর ভাইয়ার সামনে একসঙ্গে খাবার পর্যন্ত খেলো, কই আজকে তো দূরে যেতে বললো না। আরাত কথাগুলো ভাবতে ভাবতে খাবার শেষ করে হাত ধুয়ে রুমে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে সিঁড়ির কাছে এসে তাকবীরের দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। তাকবীর সোফায় বসা অবস্থাতেই ফোন থেকে চোখ উঠিয়ে আরাতের দিকে রাখলো। আরাত তাকবীরকে তাকাতে দেখে কোনো কিছু না বলে সোজা নিজের রুমে চলে গেল। তাকবীর আরাতের যাওয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। সকালবেলা আনহা শেখ রাবেয়া তালুকদার দুজন মিলে সকালে নাস্তা বানাতে ব্যস্ত। নিত্যদিনের চেয়ে আজকের আয়োজন একটু বেশি। নতুন জামাই এবং নতুন মেহমানের কারণে আদিপা তালুকদার তার ভাইয়ের বউ অর্থাৎ রূপালী বেগমকে নিয়ে পুরো বাড়ি সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। কয়েকদিনে বাড়িটা মেহমান দিয়ে ভরপুর ছিল, এখনও আছে, তবে বেশ অর্ধেক মেহমান চলে গিয়েছে। কয়েকদিনে বিয়ের আনন্দে ঘুম ছিল না কারো চোখে। আজকে যেন সেই ঘুমকে লুটে নিচ্ছে সবাই। কেমন যেন সবাইকে ফ্রি ফ্রি লাগছে। বাকি সবাই ঘুম থেকে এখনও ওঠে নাই। রাহিমা সুলতানা আর আলভি তালুকদার বাড়িতে এসে দাঁড়ালো। আনহা শেখ ব্যস্ত হাতে পরোটা ভাজতে ভাজতে আলভিকে বলল, আলভি বাবা যাও তো, তোমার আরিশা আপুকে ডেকে নিচে আসতে বলো।
আনহা শেখের কথাই আলভি দোতলা গেল। রাহিমা সুলতানা কিচেনের দিকে এগিয়ে গিয়ে কাজে হেল্প করতে লাগলো। আলভি প্রথমে আহিনকে ঘুম থেকে টেনে উঠালো। ঘুমু ঘুমু আহিনকে সঙ্গে নিয়ে আরিশা আর আমানকে ডাকলো নিচে আসার জন্য। এতক্ষণে আহিনের ঘুম শেষ। পুনরায় আরাতের রুমে দরজায় দাঁড়িয়ে দুজন শয়তানি হাসি দিল। দুজন একসঙ্গে দরজায় ঠকঠক করে দিল কয়েকটা ধাক্কা দিয়ে লুকানোর উদ্দেশ্যে দুজন দৌড়ে আনাসের রুমের সামনে দাঁড়াতেই আনাসের রুমে দরজা হঠাৎ খুলে যাওয়ায় দুজন রুমের ভিতরে একে অপরের উপর ধপাস করে পড়ে গেল। আনাস হঠাৎ এত জোরে জোরে দরজা ধাক্কানোর শব্দে বাড়িতে কিছু হয়েছে ভেবে রুম থেকে বের হওয়ার উদ্দেশ্যে দ্রুত পায়ে এসে দরজা খুলতেই আহিন আলফিকে নিজের রুমের ভিতরে পড়তে দেখে আনাস দ্রুত পায়ে পিছনে দিকে সরে গেল। দুজন পড়ে গিয়ে বেশ ব্যথাও পেয়েছে। আনাসের আর বুঝতে বাকি রইল না এত শব্দের কারণটা। আনাস দুজনকে তুলতে তুলতে রাগী গলায় বলল, একদম ঠিক হয়েছে, তোদের সঙ্গে এটাই হওয়া প্রয়োজন। সকাল সকাল কি করছিস তোরা? এত শব্দ কেন? আহিন আলভি দুজন আনাসের কথার উত্তর না করে চুপচাপ মলিন মুখে দাঁড়ালো। আরাতকে বিছানার ঝাড়ু হাতে নিয়ে আসতে দেখে আহিন আলভি আনাসের পিছনে গিয়ে লুকালো। দুজন বেরিয়ে আয় বলছি, যত দেরি করবি ঝাড়ু পিঠা ততই পিঠে বেশি পড়বে। আনাস ভ্রুকুচকে আরাতের দিকে তাকালো। আহিন আলভি দুজন একসঙ্গে ধীরে ধীরে বেরিয়ে এলো। আরাত কিছু বলবে তার আগে দুজন আরাতকে ফেলে রেখে রুম থেকে দৌড়ে বের হয়ে গেল। আরাত দুজনের পিছনে ঝাড়ু হাতে নিয়ে দৌড়াতে শুরু করলো। আনাস তিনজনের প্রতি বিরক্ত হয়ে পুনরায় দরজা ভিতর থেকে বন্ধ করে দিল।